আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব লাইন স্পেসিং, অর্থাৎ প্যারাগ্রাফে আমরা কিভাবে লাইন স্পেসিং ব্যবহার করি এবং প্যারাগ্রাফের উপরে এবং নিচে কিভাবে এই আফটার এবং বিফোর স্পেসিংটা ব্যবহার করি। তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই এবং দেখতে শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে এই লাইন স্পেসিংটা আমরা কোথায় পাবো। আমরা এই যে বরাবরের মতো হোম ট্যাব থেকেই আমরা প্যারাগ্রাফ সেকশন থেকে লাইন স্পেসিং পেয়ে যাব। আমরা দেখেন হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ সেকশন থেকে এই যে উপরের নিচে তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা লাইন স্পেসিং ব্যবহার করতে পারি। চলুন আমরা দেখি। দেখেন আমি যদি এটা সিলেক্ট করে নিই বা এখানে আমার প্যারাগ্রাফের মাঝখানে কার্সর রাখি, এখানে দেখেন কি রয়েছে 1.0 লাইন স্পেসিংটা কি রয়েছে 1.0। এরপরে আমি দেখেন পরেরটাতে গেলে কি হচ্ছে, একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে লেখা। এভাবে আমরা এখান থেকেও লাইন স্পেসিং ব্যবহার করতে পারি এবং আমরা যদি আরো গভীরে যেতে চাই বা সুন্দর করে আমাদের মনের ইচ্ছা মতো লাইন স্পেসিংটা ব্যবহার করতে চাই, তখন আমরা কি করব, লাইন স্পেসিং অপশনসে যাব। তাহলে আমরা এখন চলে যাচ্ছি লাইন স্পেসিং অপশনস। এখান থেকে আমরা দেখেন এই যে নিচে এখানে দেখতে পাচ্ছি যে স্পেসিং, এই যে স্পেসিং থেকে আমরা এই যে বিফোর আফটার এবং লাইন স্পেসিং সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে আমরা প্রথমে আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে এটা কি কোন স্পেসিংয়ে রয়েছে, সিঙ্গেল স্পেস, অর্থাৎ একটু বেশি। এই যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন কি রয়েছে, এই যে দেখেন এই লাইন এবং এই লাইনটা কি একটু চাপাচাপি বা তার একটু চাপাচাপি করে আছে। আমি যদি এখানে এখন দিই যে 1.5 লাইনস, অর্থাৎ এটা একটু কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, অর্থাৎ লাইনগুলো আরামে রয়েছে। তাহলে আমরা এই যে সিঙ্গেল লাইন স্পেস কখন ব্যবহার করব, আমরা আবার এখানে চলে যাই। আমরা সিঙ্গেল লাইন স্পেস ব্যবহার করব আমরা যখন আমরা নিজেদের জন্য কখনো নোট তৈরি করতে হয় না, নোট তৈরি করব, তারপরে হুটহাট করে কোনো কিছু লিখে রাখার প্রয়োজন হলো, যেটাকে আমরা ড্রাফট বলি আর কি, এই কিছু সময়ের জন্য প্রয়োজন, এগুলো আমরা যে কোনো স্পেসিংয়ে লিখতে পারি। কিন্তু সচরাচর আমরা সিঙ্গেল লাইন স্পেসিংয়ে লিখলে কি হবে, ওইটা একটু মানে কম জায়গাতেই আমরা বেশি তথ্য লিখতে পারবো, এই জন্য আমরা তখন সিঙ্গেল লাইন ব্যবহার করি। আর 1.5 লাইনস এটা আমরা কখন ব্যবহার করব, যে প্রফেশনালভাবে আমরা যখন কাউকে ইমেইল করব বা কোনো রিপোর্ট তৈরি করব, তখন আমরা 1.5 ব্যবহার করার চেষ্টা করব। আর ডাবল লাইনটা কীরকম, ডাবল লাইন হচ্ছে এটা একটু আরও বেশি ফাঁকা। ডাবল লাইন কি, এটা একটু আরও বেশি ফাঁকা। এটা আপনি কখন ব্যবহার করবেন, আপনি কখনো কোনো একাডেমিক রিপোর্ট আপনি নিজে তৈরি করছেন বা কোনো থিসিস করছেন, এখানে কি হবে, তখন আপনার শিক্ষক এখানে মাঝখানে কি করতে পারবে, কমেন্ট করতে পারবে, যে এটার জন্য আমরা এটা বেশি ফাঁকা রাখতে পারি, যেটা আমরা ডাবল লাইন স্পেসিং ব্যবহার করতে পারি। এরপরে দেখেন, এরপরে আমরা কি করতে পারি, অ্যাট লিস্ট, অর্থাৎ অ্যাট লিস্টটা এরকম যে এখানে যদি আমি দিই, দেখেন 12 পিটি কি দেখাচ্ছে, 12 পিটি, অর্থাৎ লাইনের মাঝখানে 12 পয়েন্ট ফাঁকা হবে। প্যারাগ্রাফের মাঝে কোনো লেখা যদি বড় থাকে তাহলে সেটা কি হবে, দেখেন আসলে প্র্যাকটিক্যাল দেখাই। ভেতরে এই লেখাটা আমি একটু বড় করে নিচ্ছি, বোল্ড করলাম, দেখেন আরও একটু বড় করি। দেখেন এখন যদি আমি এই প্যারাগ্রাফের মাঝখানে আসি, আসার পরে এখান থেকে লাইন স্পেসিং অপশন থেকে অ্যাট লিস্ট, এখানে যদি আমি 20 করি, 20 পিটি ওকে করলাম, দেখেন তাহলে কি হয়ে গেল, এই ভেতরের লেখাটা কেটে গেল না। অর্থাৎ অ্যাট লিস্ট এটা এমন যে 20 পিটি ফাঁকা হবে, 20 পিটি সর্বনিম্ন 20 পিটি ফাঁকা হবে, প্রয়োজন অনুযায়ী বেশি হতে পারে কিন্তু 20 পিটির কম হবে না। আর তখন কি হয়, আপনার এই যে এই লেখাটা যে বড় রয়েছে বা আমি বোল্ড করে রাখছি যেন বুঝতে সুবিধা হয়, তখন দেখেন এটা কি, এই লেখাটা কেটে যায়নি, সে দেখেন উপরে কিন্তু জায়গা একটু বেশি নিয়ে সে নিজের মতো করে রয়েছে, এবং অর্থাৎ এখানে কিন্তু আর 20 পিটি নেই, একটু বেশি নিয়েছে। অর্থাৎ আমি প্রথমেই বললাম যে অ্যাটলিস্ট হচ্ছে যে আমি যে 20 পিটি দিলাম, সর্বনিম্ন 20 পিটি এবং প্রয়োজন অনুযায়ী সে বেশি পিটি নিবে। আর এরপরে দেখেন আমি যদি এখন এই প্যারাগ্রাফ মাঝখানে আসি, আসার পরে এখানে যাই, যাওয়ার পরে আবার লাইন স্পেসিং অপশনস থেকে এখানে যদি আমি দেখেন এক্স্যাক্টলি দেওয়ার পরে এখানে 20 দেই, দেখেন তাহলে কি ঘটনাটা ঘটে এখন আপনারা বুঝতে পারবেন। 20 পিটি দিলাম, দেখেন লেখাটা কি হয়ে গেল, চেপে গেল। এবং দেখেন আমি এই লেখাটা আর একটু বড় করি, দেখেন আমি যখন লেখাটা বড় করছি তখন কি হয়ে গেল,
বড় করার পরে লেখাটা কেটে গেল, অর্থাৎ দেখেন এখানে আমি যদি দেই যে 20-এর জায়গায় 25 দেই, দেখেন লেখাটা কি হয়ে যাচ্ছে, একটু ভিতরের দিকে যাচ্ছে বা কেটে যাচ্ছে। এটা একটু কমে নিয়ে আসি, কমে যদি আমি 15 দেই, দেখেন লেখাটা কি হয়ে গেল, ভিতরে চলে গেল। কিন্তু এখন দেখেন অ্যাটলিস্টে যদি আমি 15 রাখি তাহলে কি হয়, অ্যাটলিস্টে আমি যদি 15 রাখি, দেখেন সে নিজের ইচ্ছা মতো বা নিজের প্রয়োজন অনুযায়ী জায়গা বেশি নিয়ে কি করেছে, ভেতরটাকে সুন্দর করে দেখাচ্ছে, ভেতরটা আর কেটে যায়নি বা উপরে উঠে যায়নি। তাহলে আমরা অ্যাটলিস্ট কি বুঝলাম, অ্যাটলিস্ট হচ্ছে যে সর্বনিম্ন আমি যেটা দিব লাইনের মাঝখানে ওইটা ফাঁকা থাকবেই, কিন্তু লাইনের মাঝখানে যদি কোনো লেখা বড় থাকে সেটাকে সুন্দর দেখানোর জন্য সে প্রয়োজন অনুযায়ী জায়গা বেশি নেবে। আর এক্স্যাক্টলি হচ্ছে লাইনের মাঝখানে লেখা বড় রয়েছে না ছোট রয়েছে দেখার বিষয় নেই, 20 পিটি মানে 20 পিটি সে করবে। এরপরে আমরা আরেকটা যেটা দেখবো, এখানে দেখেন যে মাল্টিপুলে কি রয়েছে, মাল্টিপুলে দেখেন, মাল্টিপুলে আবার কি দেখায়, অ্যাড 3, অর্থাৎ গুণ হিসেবে বোঝায়। এটা হলো 3 গুণ ফাঁকা হবে বা 4 গুণ ফাঁকা হবে এরকম বোঝায়। 3 গুণ যদি এখানে থাকে তাহলে দেখেন অনেক বেশি ফাঁকা হয়ে গেল, তাই না? দেখেন অনেক বেশি ফাঁকা হয়ে গেল। তাহলে আমি কি করি, Ctrl Z দিয়ে আগের অবস্থায় ফিরে আসি, আসার পরে দেখেন ভেতরেটা কেটে দেই, তাহলে স্বাভাবিকভাবে লেখাটা চলে আসবে। দেখেন তাহলে আমি যদি এখন এখানে দেখাই যে স্পেসিং থেকে মাল্টিপল, এখানে যদি আমি 1 দেই, এখানে যদি আমি মাল্টিপল থেকে 3 গুণ দিলে কি হচ্ছে, অনেক বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। দেখেন লাইনের মাঝখানে অনেক বেশি ফাঁকা হয়ে গেল। কিন্তু এই মাল্টিপল আমরা কখন ব্যবহার করব, এই মাল্টিপল আমরা ব্যবহার করব, মাল্টিপল আমরা সচরাচর মাল্টিপল আমরা যেটা ব্যবহার করি 1.3, অর্থাৎ আমাদের ডকুমেন্টে 1.3 গুণ যখন আমরা ফাঁকা রাখবো তখন আমরা এই মাল্টিপল ব্যবহার করব। আর এই রেশিওটাকে বলা হয় গোল্ডেন রেশিও, যেটা আমরা প্রফেশনাল ডকুমেন্টে সবসময় ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে লাইন স্পেসিং থেকে আমরা কি বুঝতে পারলাম, সিঙ্গেল, 1.5, তারপরে ডাবল, অ্যাটলিস্ট এবং এক্স্যাক্টলি এবং মাল্টিপল। তাহলে কখন আমরা কোনটা ব্যবহার করব, আমি আশা করছি যে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে দেখেন আমি এখানে এই প্যারাগ্রাফে যদি আসি, আসার পরে দেখেন এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি এই যে এখানে লাইন স্পেসিং অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে গেলাম, যাওয়ার পরে দেখেন যখন আমি চাপ দিচ্ছি, চাপ দিলে এখানে কি রয়েছে, রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। অর্থাৎ আপনার প্যারাগ্রাফের কিন্তু উপরে এবং নিচে কি রয়েছে, স্পেস রয়েছে, এই জন্য এই লেখাটা দেখাচ্ছে। এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, আমরা খুব সহজেই দেখেন এখান থেকে রিমুভ স্পেস বিফোর, অর্থাৎ আমাদের প্যারাগ্রাফের উপরে কি হয়ে যাবে, স্পেসটা চলে যাবে আমরা যদি রিমুভ করি, এবং আফটার যদি করি তাহলে আমাদের প্যারাগ্রাফের পরে স্পেস চলে গেল। দেখেন এখন কি হয়েছে, এই আমাদের হেডিংটা যেটা ছিল এবং এই প্যারাগ্রাফের নিচে যে লেখাগুলো ছিল এগুলো কি হয়েছে, কাছাকাছি চলে আসছে। তাহলে আমি আবার একটু যুক্ত করে দেই, এই দেখেন উপরে যখন আমি কি করলাম, স্পেস দিলাম, উপরে স্পেস হয়ে যাচ্ছে, এবং আবার যদি নিচে দেই, দেখেন নিচে, তাহলে আমরা এই দেখেন এখানে স্পেসিং যুক্ত হয়ে গিয়েছে। অনেকে কি করে যে আমার প্যারাগ্রাফের এটা তো হেডিং, তাহলে অনেকে কি করে ইন্টার দিয়ে স্পেস দেয়, কিন্তু এটা আসলে সঠিক নিয়ম না, এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম তাহলে কোনটা, দেখেন আমি প্যারাগ্রাফে আসলাম, আসার পরে এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে গেলাম, তারপরে আমি লাইন স্পেসিংয়ে যাব, এই যে দেখেন স্পেসিং, এখানে কি রয়েছে, স্পেসিং। অর্থাৎ এখান থেকে আপনি আগে এবং পরে কত স্পেস রাখবেন এটা খুব সহজে দিতে পারবেন। আমি যদি উপরে এখন এখানে কি রয়েছে 12 জায়গায় যদি আমি 20 দেই এবং নিচে যদি আমি 12 করে দেই, তাহলে দেখেন কি ঘটনাটা ঘটে, দেখেন আমার উপরে স্পেসিংটা একটু বেড়ে গেল এবং নিচে
দেখেন আমার উপরের স্পেসিংটা একটু বেড়ে গেল, নিচের স্পেসিংটা একটু বেড়ে গেল। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো সামনে এবং পিছনে কত স্পেসিং রাখবেন খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তাহলে আমি আশা করছি যে লাইন স্পেসিং এর আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন। আমাদের সাপোর্ট টিম মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।